Yes, ma'am. তো আমরা হচ্ছে লাস্ট দিন সিএফজি এর স্লাইডটা শেষ করেছিলাম, ওটার নাম ছিল সফটওয়্যার মেট্রিক্স পার্ট 1। আমরা সিএফজি রিলেটেড এভরিথিং অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং বা পাথ বেসড টেস্টিং এর একটা উপায় শিখেছিলাম। আজকে আমরা সফটওয়্যার মেট্রিক্স এর সেকেন্ড স্লাইডটা দেখব। এটা হচ্ছে সফটওয়্যার মেট্রিক্স পার্ট 2, এখানে আরো কিছু মেট্রিক্স আছে। সো আমরা যদি একটু স্লাইডটা গো থ্রু করি। সো সফটওয়্যার মেট্রিক্স বলতে বোঝায় যে সফটওয়্যার কে কোনো একটা নিউমেরিক ভ্যালু দিয়ে মেজার করা। একটা সফটওয়্যারের কোয়ালিটি বা পারফরম্যান্স বা সফটওয়্যারটা কতটুকু ইরর প্রোন, এরকম বিভিন্ন কোয়ালিটিকে একটা নাম্বার দেওয়া বা একটা মেজারমেন্ট দেওয়া, একটা নিউমেরিক ভ্যালু দিয়ে মেজার করা। আচ্ছা, সো এই যেখানে বলছে সফটওয়্যার মেট্রিক হচ্ছে এনি টাইপ অফ মেজারমেন্ট হুইচ রিলেটস টু এ সফটওয়্যার সিস্টেম প্রসেস অর রিলেটেড ডকুমেন্টেশন। সো বিভিন্ন ধরনের সফটওয়্যার মেট্রিক্স হতে পারে। একটা সফটওয়্যারে কতগুলো লাইনস অফ কোড আছে, একটা সফটওয়্যার বানাতে কত দিন লাগে, এগুলো প্রত্যেকটা এক একটা মেট্রিক্স যেগুলোর সাথে একটা সংখ্যা কানেক্টেড। সো এইটা হচ্ছে কি করে যে অ্যালাউ দ্য সফটওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার প্রসেস টু বি কোয়ান্টিফাইড। এটা দিয়ে প্রেডিক্ট করা যায় যে সফটওয়্যারটা কিরকম ইরর প্রোন, কতদিন লাগবে তৈরি হতে, এটা কতটুকু কমপ্লেক্স। আচ্ছা, সো এখানে কিছু ধরনের সফটওয়্যারের কোয়ালিটির কথা বলা আছে। কিছু কোয়ালিটি থাকে যেটা এক্সটার্নাল কোয়ালিটি, মানে দ্যাট রিলেটস টু দ্য পারফরমেন্স অফ দ্য সফটওয়্যার। সো এক্সটার্নাল কোয়ালিটি গুলো হচ্ছে মেইনটেইনেবিলিটি, রিলায়েবিলিটি, রিইউজেবিলিটি, ইউজেবিলিটি, মানে যেগুলো আমরা পারফরমেন্স রিলেটেড বা একদম এক্সটার্নাল ভাবে একটা সফটওয়্যার দেখে যেসব গুণাবলী আমরা বিবেচনা করতে পারি। আর ইন্টারনাল অ্যাট্রিবিউটস মানে দ্য কোয়ালিটিস রিলেটেড টু দ্য কোড অ্যান্ড রিলেটেড টু দ্য স্ট্রাকচার অফ দ্য কোড, যেমন ডেপথ অফ ইনহেরিটেন্স, তারপরে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আমরা লাস্ট দিন শিখেছি, লাইন অফ কোড, নাম্বার অফ এরর মেসেজেস, লেংথ অফ ইউজার ম্যানুয়াল। আচ্ছা, ইউজার ম্যানুয়ালের লেংথটা কেন বলা আছে? কারণ আহ একটা সফটওয়্যার, ধরো তোমার একটা সফটওয়্যারে কোড করতে বা তুমি একটা প্রজেক্টে নতুন জয়েন হয়েছো, সেইটার ইউজার ম্যানুয়াল যদি 1 পেজ হয় আর 10 পেজ হয়, এই ডিফারেন্সটা মিন করে যে তার মানে তোমার কোডটা কতটুকু কমপ্লেক্স। সো তোমার যদি একটা কোড বোঝার জন্য অনেক বেশি ম্যানুয়াল বা অনেক বেশি কমেন্ট এন্ড ডকুমেন্টেশন পড়া লাগে, দ্যাট মিনস ওই কোডটা অনেক কমপ্লেক্স। এন্ড আমরা চাই না যে আমাদের কোড এমন কমপ্লেক্স হোক যে নতুন কোনো মেম্বারকে অ্যাকোমোডেট করতে বা নিজেরই বুঝতে অনেক কঠিন হয়। সো এগুলো হচ্ছে ইন্টারনাল অ্যাট্রিবিউটস বা কোড বেস রিলেটেড অ্যাট্রিবিউটস, আর এগুলো হচ্ছে এক্সটার্নাল অ্যাট্রিবিউটস। তো আরো ম্যাট্রিক্সকে আমরা আরো দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক ম্যাট্রিক্স। স্ট্যাটিক ম্যাট্রিক্স মিন করে যে যেগুলো তুমি সফটওয়্যারটা রান না করে জাস্ট কোডটা দেখে যেগুলো ম্যাট্রিক তুমি ক্যালকুলেট করতে পারো। আর ডাইনামিক ম্যাট্রিক্স মিন করে যেগুলো প্রোগ্রামটা এক্সিকিউশনের সময়, দ্যাট মিন্স রান করার পরে যেগুলো মেজার করতে পারো সেগুলো হচ্ছে ডাইনামিক। সো এখানে দুটো কথা বলা আছে, দেখো যে স্ট্যাটিক মেট্রিক্স হেল্প টু অ্যাসেস কমপ্লেক্সিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি অ্যান্ড মেইনটেইনেবিলিটি অফ দ্য কোড। মানে স্ট্যাটিক মেট্রিক্স কি হতে পারে? মেবি লাইন অফ কোড, মেবি তোমার ইনহেরিটেন্স রিলেশন গুলো কিরকম। সো এগুলো দেখে তুমি কি বুঝতে পারো? বুঝতে পারবা যে সফটওয়্যারটা কতটা কমপ্লেক্স, অর ইরোর ইরোর কিরকম হতে পারে, সফটওয়্যারটার ব্রাঞ্চেস কিরকম, এগুলো তুমি স্ট্যাটিক ভাবে বুঝতে পারো। আর ডাইনামিক মানে কি, রান দেওয়ার পরে তুমি যেগুলো ক্যালকুলেট করো। সো রান দেওয়ার পরে আমরা নর্মালি কি বিভিন্ন পারফরমেন্স রিলেটেড জিনিস ক্যালকুলেট করি, সো এফিসিয়েন্সি এন্ড রিলায়েবিলিটি ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, সো ফার্স্ট আমরা যেই সফটওয়্যার ম্যাট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউট। আচ্ছা, সো ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউট হচ্ছে, আমরা একটু অ্যানোটেট করে দেখি। এটা হচ্ছে তোমাদের ডিএলডি কোর্স বা ট্রিপলি কোর্সে এই শব্দটা পড়ে থাকতে পারো। ধরো এটা একটা নোড, যে কোনো কিছুর একটা নোড, এটা একটা সার্কিট হতে পারে, যে কোনো কিছু। একটা নোডে এসে বা একটা গ্রাফ, ধরো একটা নোডে এসে যতগুলো ইনকামিং এজ অ্যাড হয়, এটাকে আমরা বলি ফ্যান ইন। কতগুলো ইনকামিং এজেস আছে। আর ফ্যান আউট বোঝায় যে একটা নোড থেকে
কতগুলো আউটগোয়িং এজেস আছে। সো দিস ইজ ফ্যান আউট। আচ্ছা, সো আমি যখন একটা ফাংশন বা একটা মেথডের রেসপেক্টে ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউট ক্যালকুলেট করব, সো এই ছবিটাকে একটু চিন্তা করো। আচ্ছা, fan in is a measure of the number of functions and methods that call another function or method. মানে suppose this is our function x, x কে কতগুলো ফাংশন কল করছে, এটা হচ্ছে তার ফ্যান ইন নাম্বার। সো আমার ফাংশন এক্স কে যদি আর তিনটা ডিফারেন্ট ফাংশন থেকে কল করা হয়, তাহলে তার ফ্যান ইন নাম্বার হচ্ছে 3। যদি পাঁচটা ডিফারেন্ট ফাংশন থেকে কল করা হয়, তার ফ্যান ইন নাম্বার হচ্ছে 5। তো তাহলে ফ্যান ইন হচ্ছে আমার ফাংশন যেটাকে আমি কারেন্টলি কনসিডার করছি, সেটাকে কয়টা ডিফারেন্ট ফাংশনস বা আলাদা ফাংশনস কল করছে। আচ্ছা, ফ্যান আউট হচ্ছে উল্টা। ফ্যান আউটের ক্ষেত্রে আমি যাকে কনসিডার করছি কে কয়টা ফাংশনকে কল করছে সেটা হচ্ছে তার ফ্যান আউট নাম্বার। মানে ধরো আমি যদি এক্স এর এখানে কোড লিখলাম, এটা হচ্ছে এক্স এর কোড, এখানে আমি ওয়াই কে কল করলাম, জেড কে কল করলাম, তো এক্স ফাংশনের ফ্যান আউট হবে দেন 2, কারণ এখানে আমি দুইটা ফাংশনকে কল করছি। তো ফ্যান ইন এন্ড ফ্যান আউট মেবি বোঝা গেছে। সো এটা এই এই যে চিত্রটা একটু মাথায় রাখলেই মেবি মনে রাখা ইজি। তো এখন আমাদের জানতে হবে, তো এটা তো তাহলে একটা ম্যাট্রিক্স, এটা একটা নাম্বার, ফ্যান ইন সংখ্যা কত, ফ্যান আউট সংখ্যা কত এক একটা মেথডের। সো ফ্যান ইন এন্ড ফ্যান আউট কি মিন করে বা এটার অ্যাকচুয়ালি তাৎপর্যটা কি? তো দেখো, ফ্যান ইন মিন করে এ হাই ভ্যালু ফর ফ্যান ইন মিনস x is tightly coupled to the rest of the design and changes to x will have extensive knock-on effect. এটার অর্থ হচ্ছে আমার ফুল কোড বেসটা বা আমি যে কারেন্টলি ফাইলে কাজ করছি সেটা খুবই টাইটলি কাপলড। আচ্ছা, টাইটলি কাপলড মানে কি? টাইটলি কাপলড মানে আমার ক্লাসেস গুলো বা আমার মেথডস গুলো খুবই ইন্টার কানেক্টেড, মানে একজন আরেকজনকে অনেক বেশি কল করে। সো এইটাকে একটা খুবই ডিজাইরেবল কোয়ালিটি? অ্যাকচুয়ালি নো। আমরা চাই যে আমাদের কোড লুজলি কাপলড হোক, নট টাইটলি কাপলড। কেন আমরা চাই যে আমাদের কোড টাইটলি কাপলড না হোক? কারণ একটা জিনিস চিন্তা করো, যে আমাদের কোড তো অবশ্যই অনেক ইরর প্রোন। সো সাপোজ আমার এক্স ফাংশনে কোনো ভুল আছে, তো যতজন এক্স কে কল করবে বা এক্স কে কোনোভাবে ইউজ করবে, সবাই কিন্তু সব জায়গায় কিন্তু এরর হয়ে যাবে। আরেকভাবে চিন্তা করতে পারো, ভুল নাই হয়তো, বাট এক্স এর কোডটা তুমি রিফ্যাক্টর করবা। ধরো এক্স এর কোডটা তুমি খারাপ ভাবে লিখছো, সো তুমি যখন আমরা লিখি না যে আমরা একটা কোড লিখলাম দেন ওটাকে আমরা রিফ্যাক্টর করলাম, ধরো তুমি এক্স এ 5টা প্যারামিটার দিছো, দেন তোমার মনে হলো যে না, এখানে 2টা প্যারামিটার দিয়ে ইজিলি এই কোডটা লেখা যায় এবং এটা আরো বেশি সুন্দর হবে। এখন তুমি যখন এক্স এর প্যারামিটার লিস্ট বা রিটার্ন ভ্যালুতে কোনো চেঞ্জ করবা, তোমার কিন্তু পুরো কোডটা এখন আনস্টেবল হয়ে যাবে। মানে তোমাকে এই তিনটা জায়গায় গিয়েও কিন্তু ওই প্যারামিটার লিস্ট এবং রিটার্ন ভ্যালু গুলো ঠিক করে দিয়ে আসতে হবে, না হলে কি তোমার কোডটা আর চলবে না। তো দ্যাটস ওয়াই আমরা চাই না যে আমাদের কোড টাইটলি কাপলড হোক এন্ড সব ফাংশনকে কল করুক। আমরা চাই যে মানে নির্দিষ্ট কাজ আমরা নির্দিষ্ট ফাংশনকে দিয়ে দিব এবং যতটা সম্ভব লুজলি কাপলড করা। তো তার মানে যদি কোনো ফাংশনের হাই ফ্যান ইন ভ্যালু থাকে, মানে এটা আসলে আমাদের কোডটা খুব একটা ভালো হয় নাই এন্ড আমরা আরেকটু বেটার করতে পারি। আচ্ছা, এখন ফ্যান আউট ভ্যালু বেশি মানে কি? দেখো, a high value for fan out suggests that the overall complexity of X may be high because of the complexity of the control logic needed to coordinate the called components. আচ্ছা, বেসিক্যালি এখানে কি বলছে যে যদি আমার ফ্যান আউট ভ্যালু খুব বেশি হয়, দ্যাট মিন্স আমার যেই ফাংশনটা আমরা কনসিডার করছি দ্যাট ইজ এক্স, সেইটা মেবি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কারণ কি দেখো, এই যে এক্স এ আমি দুইটা ফাংশন কল করব, মেবি এক্স ধরো আমার এক্স এইটুকুই, এই 2 লাইন। সো দেখে মনে হচ্ছে এক্স খুবই ছোট একটা কোড, কিন্তু আমরা যখন ঢুকে দেখলাম তখন দেখলাম যে ওয়াই এর মধ্যে 20,000 লাইন আছে, জেড এর মধ্যে 10,000 লাইন।
তো দ্যাট মিনস আমার এক্স ফাংশনটা অ্যাকচুয়ালি কিন্তু 30,000 লাইনকে এক্সিকিউট করবে, বুঝা গেছে কি? তো মানে যত ফাংশনকে কল করব তত কিন্তু আমি আসলে কমপ্লেক্সিটিটাকে আর ঠিক মতো চিন্তা করতে পারবো না। দেখে মনে হবে ছোট, কিন্তু প্রত্যেকটা যতগুলো ফাংশনকে কল করছি সবার কমপ্লেক্সিটি কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। সো তার মানে যদি কারো ফ্যান আউট ভ্যালু অনেক বেশি হয়, তার মানে মেবি ওই ফাংশনটা অনেক বেশি কমপ্লেক্স এবং বোঝা যাচ্ছে না হয়তো, বাট এটার লাইন অফ কোড মেবি অনেক বেশি। আচ্ছা, তো এখান থেকে তোমাদের যে কোনো ফ্যান ইন এন্ড ফ্যান আউট থেকে কোশ্চেন আসতে পারে, হয়তো একটা কোড সেগমেন্ট দিয়ে ফ্যান ইন এন্ড ফ্যান আউট ভ্যালুজ বের করতে বললো, অথবা এগুলোর তাৎপর্য বা কোনো অ্যানালিটিক্যাল কোশ্চেন্স দিতে পারে। আচ্ছা, এরপর আরেকটা মেট্রিক হচ্ছে লেংথ অফ কোড বা লাইন্স অফ কোড। সো দিস ইজ আ মেজার অফ দ্য সাইজ অফ এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের সাইজ কত বড় এটার মেজারমেন্ট, মানে বেসিক্যালি একটা প্রোগ্রামে কয়টা লাইন আছে। সো জেনারেলি এটা খুবই একদম ইনটুইটিভ জিনিস যে যত বড় প্রোগ্রাম হবে বা যত লাইন অফ কোড থাকবে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তত কমপ্লেক্স এন্ড তত ইরর প্রোন। স্বাভাবিক, মানে যত বেশি লাইন হবে ততই তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। তো এখানে বলছে যে লেংথ অফ কোড হ্যাজ বিন শোন টু বি ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল মেট্রিক ফর প্রেডিক্টিং ইরর প্রোননেস। তো মানে বলতে পারো যে লাইন অফ কোড এন্ড তোমার কোডে ইরর কতগুলো হবে এইটা কাইন্ড অফ একটা প্রপোর্শনেট বা একটা সমানুপাতিক রিলেশন। তো তোমাকে যদি আমি দুইটা সফটওয়্যার দিই, একটাই মেবি 10,000 লাইন, একটাই 1 লাখ লাইন, তুমি কাইন্ড অফ শিওরলি বলতে পারো যে যেখানে 1 লাখ লাইন আছে সেই কোডে অবশ্যই 10,000 লাইনের চেয়ে অনেক বেশি এরর করা থাকবে। এরপরে আরেকটা মেট্রিক্স, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিও একটা হচ্ছে কোডের মেট্রিক, সফটওয়্যার মেট্রিক। সো এটার যেই সূত্রগুলো ছিল সেগুলো আমরা সবই পড়ে ফেলছি, তো এই জন্য আমরা এটা স্কিপ করতে পারি। আর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কি মিন করে? সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মিন করে, আমরা যে পড়েছিলাম যে একটা কোডে ইন্ডিপেন্ডেন্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির চেয়ে ছোট অথবা সমান হয়। সো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মিন করে যে একটা কোডে আমার কতগুলো পাথ আছে, কতগুলো ডিফারেন্ট পাথ আছে। সো এইটাও বেশি হওয়া মানে কি সেই কোডে ততগুলো পাথ আছে, আর বেশি পাথ থাকা মানে কি ওই কোডে ততগুলো ব্রাঞ্চ আছে, মানে ইফ এলস লজিক, ফর, হোয়াইল, এগুলো লজিক অনেক বেশি আছে। তো একটা কোডে যদি অনেক বেশি ইফ এলস এন্ড অনেক বেশি ফর এবং অনেক নেস্টেড লুপস এন্ড ইফ ব্লকস থাকে, তার মানে কি কোডটা অনেক বেশি কমপ্লেক্স। তো এটা যত ভ্যালু বেশি তত বেশি আমার কোডটা কম। আচ্ছা, তো এর পরের যে মেট্রিকটা আছে এটার নাম হচ্ছে স্পেশালাইজেশন ইন্ডেক্স, বা এটাকে সংক্ষেপে বলা যায় সিক্স। আচ্ছা, তো সিক্স জিনিসটা আমরা ডিরেক্টলি সূত্র চলে যাই। এইটা হচ্ছে সিক্স এর সূত্র, এনএমও ইন্টু ডিআইটি, এনএমও প্লাস এনএমএ প্লাস এনএমআই। আমি প্রত্যেকটা জিনিস আগে বুঝাই। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, এটা একটু তোমরা কারেক্ট করে নিও। ওভারলোডেড লেখা আছে, এখানে ওভার রিডেন হবে, এখানে কারেকশনটা দেওয়া আছে, এই পেজে কারেকশনটা আর লেখা নাই। আচ্ছা, সো আমরা আগে এরকম একটা কোড সেগমেন্ট আমাদের অবশ্যই দেওয়া থাকবে। তো এখানে কোড সেগমেন্ট একটু খেয়াল করি। এটা বেসিক্যালি এটা জাভা দিয়ে লেখা আছে। তো ক্লাস পার্সন এটা হচ্ছে বেস ক্লাস, দুইটা ফাংশন আছে। এটা অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া নাই, দ্যাট মিন্স পাবলিক না প্রাইভেট না প্রোটেক্টেড দেওয়া নাই। সো যদি দেওয়া না থাকে আমরা ধরে নিতে পারি এটা পাবলিক। আচ্ছা, ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড পার্সন। সো আমরা যেহেতু ডিজাইন প্যাটার্ন পড়ে এসেছি, আমরা জানি যে এক্সটেন্ডস মানে কি ইনহেরিট করা। সো স্টুডেন্ট ক্লাসটা আসলে পার্সনের বাচ্চা। স্টুডেন্টেও রিড ডিসপ্লে আছে এন্ড গেট এভারেজ নামে একটা ফাংশন আছে। আচ্ছা, এখানে আমরা একটু অ্যানালাইসিস করব। স্টুডেন্ট ক্লাসটা পার্সন ক্লাসের চাইল্ড ক্লাস, এখানেও রিড এন্ড ডিসপ্লে আছে, এখানেও রিড এন্ড ডিসপ্লে আছে। এই জিনিসটাকে আমরা কি বলি? যদি প্যারেন্টে থাকা কোনো ক্লাসকে আমরা যদি আবার লিখি, এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা মেথড ওভাররাইড করা বলি, ফাংশন বা মেথড ওভাররাইড করা বলি। মানে
প্যারেন্টেরটা আমি নিজে নতুন করে রিরাইট করছি, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা দুইটা মেথড ওভাররাইট করেছি এবং এটা একটা নতুন মেথড লিখেছি। আচ্ছা, এখানে আরো একটা ক্লাস আছে, গ্রাজুয়েট স্টুডেন্ট, এক্সটেন্ড স্টুডেন্ট, মানে এইটা আবার স্টুডেন্টের বাচ্চা। সো স্টুডেন্ট পার্সনের বাচ্চা, গ্রাজুয়েট স্টুডেন্ট স্টুডেন্টের বাচ্চা। আচ্ছা, এখন বলো তো গ্রাজুয়েট স্টুডেন্ট কি পার্সনের চাইল্ড ক্লাস, বা পার্সনের এগুলো কি গ্রাজুয়েট স্টুডেন্ট ইনহেরিট করবে পার্সনের সবকিছু? এই ক্লাসটা কি পার্সন ক্লাসের সবকিছু ইনহেরিট করবে কিনা? এত কথা। করবে, কারণ এইটা তো আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো জিনিসটা অনেকটা এরকম, পার্সনকে ইনহেরিট করছে স্টুডেন্ট, স্টুডেন্টকে ইনহেরিট করছে গ্রাজুয়েট স্টুডেন্ট। অ্যাকচুয়ালি গ্রাজুয়েট স্টুডেন্ট কিন্তু তাহলে পার্সনের সবকিছু ইনহেরিট করবে। আচ্ছা, তো দেখো এটা তাহলে রিড এন্ড ডিসপ্লেকে এও কিন্তু ওভাররাইট করেছে, এবং ও নতুন একটা ফাংশন লিখেছে যেটা হচ্ছে ওয়ার্ক স্ট্যাটাস। তো আমরা কোডটা বুঝলাম, এখন আমরা এই যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলো একটু মানে বুঝি। তো আমরা এখানে যে 6 এর ভ্যালুটা বের করেছি এটা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। সো দিস ইজ ফর জি, লিখলাম, তোমরা বুঝে নাও, এটা হচ্ছে এই ক্লাসটার জন্য, এই ক্লাসটার জন্য 6 বের করছি। আচ্ছা, ফার্স্টে আসি ডিআইটি, ডেপথ অফ ইনহেরিটেন্স, মানে কত ডেপথে আছে। সো দেখো এই গ্রাফটা দেখো। সো এই গ্রাজুয়েট স্টুডেন্ট দুই লেভেলের ইনহেরিটেন্স না, মানে পার্সনকে স্টুডেন্ট ইনহেরিট করছে, স্টুডেন্টকে গ্রাজুয়েট স্টুডেন্ট। সো এইখানে ডিআইটি হচ্ছে ডেপথ অফ ইনহেরিটেন্স, হচ্ছে এটার ডিআইটি হচ্ছে 2। ওকে, সো যদি আমরা এই ক্লাসের জন্য 6 বের করতাম তাহলে ডেপথ অফ ইনহেরিটেন্স হতো 1। যদি এখানে আরো একটা ক্লাস থাকতো সেটা ডেপথ অফ ইনহেরিটেন্স হতো 3। সো এখানে ডিআইটির ভ্যালু হচ্ছে 2, এই যে। আচ্ছা, এরপরে আসি এনএমও, নাম্বার অফ ওভার রিডেন অপারেশন। সো এখানে দেখি গ্রাজুয়েট স্টুডেন্টের যেই যেই ফাংশনস আছে তাদের মধ্যে কোনগুলো ওভাররাইড করা, মানে প্যারেন্টে ছিল, এখানে কিন্তু প্যারেন্ট দুইটা, এটাও এটাও, মানে এর উপরে সবাই কিন্তু ওর প্যারেন্ট। সো প্যারেন্টে ছিল এবং ও নিজে আবার লিখছে, এরকম ফাংশন দুইটা না, রিড আর ডিসপ্লে। দেখো রিড আর ডিসপ্লে ওর প্যারেন্টে ছিল, ও নতুন করে রিরাইট করছে। সো তাহলে এনএমও মিন করে যে কতগুলো প্যারেন্টেও ছিল এবং ও লিখছে, মানে কতগুলো ওভাররাইট করা অপারেশনস আছে। আচ্ছা, এনএমও গেল। এনএমএ, এনএমএ মানে কতগুলো নতুন করে অ্যাড করা হয়েছে, মানে প্যারেন্টে ছিল না, আমরা যে চাইল্ড ক্লাস লিখছি সেখানে নতুন করে অ্যাড করা হয়েছে। সো এখন এই তিনটা দেখি, এই দুটো তো ওভাররাইট করা হয়েছে। ওয়ার্ক স্ট্যাটাসটা দেখো, উপরে কোথাও ছিল না, তার মানে এটা নতুন করে অ্যাড করা হয়েছে। সো এনএম এর সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এরপর হচ্ছে এনএমআই। এনএমআই হচ্ছে কয়টা ফাংশন আমরা ইনহেরিট করছি। ইনহেরিট মানে প্যারেন্টে ছিল এবং আমি ওটাকে ইনহেরিট করি, তো ইনহেরিট করলে আমরা নতুন করে লিখি না। তো যখন ইনহেরিটেডটা খুঁজবো তখন আমরা এখানে খুঁজবো না, বরং প্যারেন্টে দেখবো। সো প্যারেন্টে রিড আর ডিসপ্লে তো আমরা ওভাররাইট করছি, ইনহেরিট করি নাই, মানে এটাকে তো চেঞ্জ করছি, কোনটাকে চেঞ্জ করি নাই? দেখো এই গেট অ্যাভারেজটা প্যারেন্টে ছিল, এইটাকে তো প্যারেন্টে থাকা মানে এ ইনহেরিট করবে। সো এ যখন ইনহেরিট করছে এ কিন্তু এটাকে চেঞ্জ করে নাই, সো তাহলে এই শুধুমাত্র এইটা হচ্ছে ইনহেরিটেড। সো নাম্বার অফ ইনহেরিটেড অপারেশন হচ্ছে 1। তো এই টোটালটা করে উপরে 4 আসে, নিচে 4 আসে, 6 এর সাথে সূত্রের সাথে আর কি একটা 100%, মানে এটাকে পার্সেন্টেজে নেওয়া হয়। সো গুণ করলে এটা 6 হচ্ছে 100% আসে। আচ্ছা, তো এইটা যদি বুঝতে পারি আমরা তাহলে একটা নিজেরা কিছু লিখে আমরা হচ্ছে এটার 6টা ক্যালকুলেট করি।
তোমাদের ছোটদের জন্য এখানে সূত্রটা দিয়ে দিলাম। এখন আমি কিছু ফাংশনস লিখি। আচ্ছা, তো এই কোড সেগমেন্টটা মনে হয় সবাই বুঝতে পারছি। ও আচ্ছা, একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে এক্সটেন্স এ এক্সটেন্স। তো এরকম ক্ষেত্রে ইজি হয় যদি আমি একটু ইনহেরিটেন্সটা ড্র করে ফেলি। সো এখানে এ কে ইনহেরিট করছে বি, বি কে ইনহেরিট করছে সি। এটা হচ্ছে আমার রিলেশন। আচ্ছা, তো আমরা সিক্স এর ভ্যালু বের করতে চাই। আচ্ছা, তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, একটু এই ভ্যালুগুলো একটু একটু চিন্তা করে বের করো। কেউ যদি সবগুলো ঠিক বলতে পারো তাকে বোনাস দেওয়া হবে। ম্যাম, কোনটার জন্য বের করতেছি আমরা? সিক্স। ক্লাস সি এর জন্য, সরি এটা বলতে ভুলে গেছি, ক্লাস সি এর জন্য। আমি একটু শর্টকাট লিখে দেই, তো তোমাদের এটা হেল্প হবে। আচ্ছা, কেউ কি ভলান্টারিলি বলতে চাও? বললে সব ভ্যালুগুলোই বলতে হবে।
তাহলে কেউ যেহেতু বললো না, আমি সলভ করি। ফার্স্টে ডিআইটি বের করি। ক্লাস সি এর জন্য ডেপথ অফ ইনহেরিটেন্স কত হবে? 2 হবে। 2 হবে, রাইট, ভেরি গুড। আচ্ছা, এনএমও মানে ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড করা হয়েছে মানে প্যারেন্টেও আছে এবং আমি যে ক্লাসটা বলছি সেখানেও আছে। এরকম কয়টা ফাংশন আছে একটু কাউন্ট করো। মিস 2টা। 2টা? কোনটা কোনটা? বি ডাবল ও আর আর ডাবল ও। ভেরি গুড। বি ডাবল ও আর আর ডাবল ও, রাইট। এই যে এই দুটো হচ্ছে ওভাররাইড করছি, রাইট। আচ্ছা, তাহলে এনএমও হচ্ছে সমান 2, এখানেও সমান। আচ্ছা, এনএম এ সমান কত? নতুন 3। করে অ্যাড করেছি। ইয়েস, 3 হচ্ছে এই তিনটা, রাইট, প্রথম তিনটা। সো এনএম এ সমান হচ্ছে 3। আচ্ছা, এনএম আই মানে ইনহেরিট করেছি, মানে প্যারেন্টে আছে বাট আমার কাছে নাই। এরকম কয়টা আছে? 5টা। উম একটু ভুল করছে। দেখো, এইটা তো অলরেডি ওভাররাইডেড না, ও আচ্ছা, তাহলে কয়টা হবে? 4টা। 4টা। এটা, 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 বুঝতে পারছি কি? এইটা তো অ্যাকচুয়ালটা, এটা বি এটাকে ওভাররাইড করছে, সি এটাকে আবার ওভাররাইড করছে, বুঝতে পারছো? তো এটা তো কিন্তু ইনহেরিটেড না অ্যাকচুয়ালি। ইনহেরিটেড হচ্ছে এই যেই চারটা লিখলাম, মানে হচ্ছে ভি ডাবল ও, ডি ডাবল ও, আর হচ্ছে পি ডাবল ও, এম ডাবল, এই চারটা হচ্ছে ইনহেরিটেড। তো এখানে হচ্ছে 4। আচ্ছা, সো এটা অ্যান্সার যা আসে 100 দিয়ে গুণ করলে সেটা। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে আমরা আরেকটু তাহলে এটাকে চেঞ্জ করি। এখন আমরা ক্লাস বি এর জন্য যদি চিন্তা করি, তাহলে ডেপথ অফ ইনহেরিটেন্স কত ক্লাস বি এর জন্য? 1। 1, ভেরি গুড। আচ্ছা, ওভার রিডেন ফাংশনের সংখ্যা কয়টা? এটা 1, জাস্ট বি ডাবল ও। বি ডাবল ও, ভেরি গুড। তো এটা 1, এটাও 1। আচ্ছা, নিউলি অ্যাডেড ফাংশন কয়টা? 3। 3, এই তিনটা। তো এইটা হচ্ছে 3। ইনহেরিটেড ফাংশন কয়টা? 2। 2, এই দুটো, রাইট। তো এইটাই যা আসবে তাই। তো আমরা মোটামুটি তাহলে বুঝতে পারছি মেবি যে আমাদের 6 কিভাবে বের করে। জাস্ট কোডটাকে দেখে এই এই চারটা জিনিস বের করে জাস্ট সূত্রে বসায় দিতে হবে। এইখানে কমপ্লেক্স করলে একটা জিনিসই করতে পারে, এইখানে আমরা সবগুলোকে পাবলিক ধরে নিছি, বাট এরকম হতে পারে যে সবগুলো পাবলিক না থেকে কিছু পাবলিক কিছু প্রাইভেট থাকতে পারে বা কিছু প্রোটেক্টেড থাকতে পারে। তো এইটা তোমরা একটু দেখে নিও। পাবলিক থাকলে আসলে সবগুলো ইনহেরিট হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে লিখতাম যে, এটাকে যদি প্রাইভেট ভয়েড রেজাল্ট রিড লিখতাম, আর এই ক্লাসের জন্য আমি 6 বের করতাম, এই রিডটা তখন একটা নিউলি অ্যাডেড ফাংশন হিসেবে কাজ করতো, কারণ প্রাইভেট হলে প্রাইভেট ফাংশনকে এই ক্লাসের বাইরে কেউ আসলে অ্যাক্সেস করতে পারে না এবং ইনহেরিটও করতে পারে না। সো এই রিড আর ইনহেরিটও হবে না, ওভাররাইডও হবে না। সো এই রিডটা তখন একটা নিউলি অ্যাডেড ফাংশন হিসেবে কাজ করবে। সো এই পাবলিক না প্রাইভেট এটা একটু খেয়াল করে এই ফাংশনগুলো কাউন্ট করতে হবে। আচ্ছা, সো এইটা ছাড়া এখানে আসলে ঘোরানোর কিছু নাই। লাস্ট মেট্রিক হচ্ছে ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সি। সো মানে আমার হচ্ছে কোডটা ডিপ্লয় করার আগে, একটা সফটওয়্যার ডিপ্লয় করার আগে কয়টা ডিফেক্ট ছিল এবং পরে কয়টা ডিফেক্ট আছে, এইটার একটা প্রপোর্শন বা একটা রেশিও নিয়ে
আমরা ঠিক করতে পারি যে কয়টা ডিফেক্ট আমরা রিমুভ করতে পারছি, এটার হচ্ছে পার্সেন্টেজ। তো এটার সূত্রটা খুবই ইজি, দেখো। এটা সূত্র হচ্ছে ই ভাগ ই প্লাস ডি। ই হচ্ছে বিফোর ডেলিভারি বা বিফোর ডিপ্লয়মেন্টের নাম্বার অফ ইরর্স, আর ডি হচ্ছে আফটার ডেলিভারি বা আফটার ডিপ্লয়মেন্টের নাম্বার অফ ডিফেক্টস। সো বিফোরটাকে বিফোর প্লাস আফটার দিয়ে ভাগ করতে হবে। সো এরকম যদি ম্যাথ আসে, উই ফাউন্ড 100 ডিফেক্টস ডিউরিং দ্য টেস্টিং ফেজ, তারপরে রিলিজের পরে 5টা ডিফেক্ট ছিল। সো এখানে ডিফেক্ট রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে আগেরটা ভাগ আগের প্লাস পরে। সো 100 ভাগ 100 প্লাস 5, 95%। মানে আমরা 95% ডিফেক্ট অ্যাকচুয়ালি রিমুভ করতে পারছি। তো এটা তাহলে জাস্ট এই সূত্রটাই। তো এই এই পার্ট থেকে, এখান থেকে অ্যাকচুয়ালি 6 থেকেই বেশি কোশ্চেন হয়। আর ডিফেক্ট রিমুভাল থেকেও কোশ্চেন হতে পারে, তাছাড়া ছোট কোশ্চেন হতে পারে। এখান থেকে জাস্ট ম্যাথ টাইপের জিনিসই আসবে। কোন একটা কোড সেগমেন্ট বা কোন একটা এরকম ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কোন একটা মেট্রিক বের করতে হবে। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এর পরের স্লাইডটা তাহলে আমরা একটু শুরু করি। এর পরের স্লাইডটা, এটা হচ্ছে আমাদের সিলেবাসের লাস্ট স্লাইড। এটা হচ্ছে রিফ্যাক্টরিং, রিফ্যাক্টরিং কোড সেগমেন্টস। সো হোয়াট ইজ রিফ্যাক্টরিং? রিফ্যাক্টরিং হচ্ছে আমার কোডের ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করা উইদাউট চেঞ্জিং ইটস এক্সটার্নাল বিহেভিয়ার। দ্যাট মিনস আমার কোড রান হলে যা যা হইতো, যেটা আউটপুট আসতো সেটা হুবহু সেম থাকবে, বাট আমার কোডের ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ করবো। ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ করব মানে কি, কোডটাকে আমি আরো বেশি সর্টেড উপায়ে সাজাবো, আর একটু গুছায়ে লিখবো। যদি অনেক ডুপ্লিকেট কোড থাকে ওগুলো সরায় ফেলবো। যদি মেথড গুলো অনেক বড় হয়ে যায়, সেখান থেকে ছোট ছোট মেথড বানিয়ে কোডটাকে সুন্দর করব। এটা হচ্ছে রিফ্যাক্টরিং। বাট আউটপুটে কোনো চেঞ্জ হবে না। সো এইখানে কিছু জিনিস বলা আছে যে কোনগুলো রিফ্যাক্টরিং আর কোনগুলো রিফ্যাক্টরিং না। সো এখানে যেমন বলা হচ্ছে যে উই উইল জাস্ট রিফ্যাক্টর দ্য কোড টু সাপোর্ট লগিং। লগিং মানে আসলে একটা প্রিন্টের সিস্টেম। সো কোনো এক্সট্রা প্রিন্টের সিস্টেম বা কোনো এক্সট্রা জিনিস সাপোর্ট করার জন্য অ্যাকচুয়ালি আমরা রিফ্যাক্টর করি না। আমাদের রিফ্যাক্টর করলে আউটপুটে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। সো এইটাকে আমরা রিফ্যাক্টরিং বলি না। আচ্ছা, we will refactor the code so that it authenticates against LDAP instead of database. এটাও রিফ্যাক্টরিং এর আন্ডারে আমরা বলবো না। রিফ্যাক্টরিং মানে কোডকে সাজানো। ডেটাবেজে চেঞ্জ করবা কি না, ডেটাবেজ চেঞ্জ হলে আবার অনেক জিনিস চেঞ্জ হতে পারে, সেখানে আউটপুট চেঞ্জ হয়ে যেতে পারে, এটাও রিফ্যাক্টরিং না। মানে তোমার কোডের ফ্রেমওয়ার্ক চেঞ্জ করা, ধরো তুমি আজকে জ্যাঙ্গো দিয়ে করলা, কালকে তুমি হচ্ছে যে কোনো কিছু, ধরো কালকে তুমি অন্য কিছু জাভা দিয়ে করছো, এইটা রিফ্যাক্টরিং না। ফ্রেমওয়ার্ক চেঞ্জ করা, ডেটাবেস চেঞ্জ করা, এটা রিফ্যাক্টরিং না। আচ্ছা, we have too much duplicate code, we need to refactor the code to eliminate duplication. এইটা রিফ্যাক্টরিং, যে আমার কোডে ডুপ্লিকেট কোড মানে একই টাইপের কোড অনেকবার হয়ে গেছে, এই ডুপ্লিকেশনটা আমি সরাতে চাই, এইটা রিফ্যাক্টরিং। আচ্ছা, দ্য ক্লাস ইজ টু বিগ, উই নিড টু রিফ্যাক্টর ইট। মানে আমার কোন একটা ক্লাস বা কোন একটা ফাইল অনেক বড় হয়ে গেছে, আমরা ওটাকে সাজাতে চাই, এটা রিফ্যাক্টরিং। আচ্ছা, ক্যাশিং, ক্যাশিং মানে কোডে মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে স্টোর করা হচ্ছে, এগুলো রিফ্যাক্টরিং এর সাথে কানেক্টেড না। আচ্ছা, সো তার মানে বেসিক্যালি কোড সাজানো এবং কোড সুন্দর করা ছাড়া ফ্রেমওয়ার্ক চেঞ্জ করা, এক্সট্রা প্রিন্ট দেওয়া, মেমোরি ম্যানেজমেন্ট, কোডের রান টাইমের যে কোনো সমস্যা, এগুলো কোনোটাই রিফ্যাক্টরিং না। আচ্ছা, সো ওয়াই ডু উই রিফ্যাক্টর? তো হেল্পস আস ডেলিভার মোর বিজনেস ভ্যালু ফাস্টার। মানে তোমার শর্টার কোডে বেশি ভালো তোমার বিজনেস ভ্যালু দিচ্ছে। ইমপ্রুভস দ্য ডিজাইন অফ আওয়ার সফটওয়্যার, তোমার ডিজাইনটা এবং কোডটা সুন্দর করছে। টেকনিক্যাল ইস্যুস কমাচ্ছে। ডেভেলপমেন্টটা স্পিডে হচ্ছে। স্পিডে কেন হচ্ছে? কারণ আমরা যখন অ্যাসাইনমেন্ট করি, তখন কি একটা সুন্দর কোডে বা একটা সাজানো কোডে কোড লিখতে যত সুবিধা, আর একটা মেসি কোড তোমাকে, ধরো তোমার ফ্রেন্ড বা তোমার টিমমেট একটা কোড দিয়ে গেল যেটা তোমার এতই অগোছালো, তোমার বুঝতেই অনেক সময় লাগছে। সো সেটাকে আবার তোমার ইউজ করতে কিন্তু অনেক টাইম লাগবে। সো যত সাজানো গোছানো কোড হবে, তত কিন্তু তুমি স্পিডে কাজ করতে পারবে। দেন টু মেক দ্য সফটওয়্যার ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, টু ফাইন্ড বাগস। কোড যত
ক্লিয়ার হবে তত কিন্তু বাগ খোঁজার সুবিধা হবে। আচ্ছা, and write for people not for the compiler. That means তোমার কোডে যদি ডুপ্লিকেট লাইনস থাকে, তুমি একই কোড যদি 50 বার লিখো বা একটা লাইনকে ভেঙে ভেঙে, ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে, তুমি প্রত্যেকটা যোগ বিয়োগ নিচের নিচের লাইনে করলে, এক লাইনে করলা না। কম্পাইলারের কাছে দ্যাটস দ্য সেম থিং, তুমি 3 লাইনে লিখো, 4 লাইনে লিখো আর 5 লাইনে লিখো, কম্পাইলার একইভাবেই কম্পাইল করবে। বাট তুমি যখন কোডটাকে পড়ছো অ্যাজ এ কোডার, তোমার জন্য কিন্তু সেম না। তুমি যদি একটা সমীকরণ 5 লাইনে দেখো আর 1 লাইনে দেখো, তোমার কিন্তু এখানে পার্সপেক্টিভের ডিফারেন্স আছে, কম্পাইলারের নাই। তো আমরা রিফ্যাক্টর করি অ্যাকচুয়ালি ফর দ্য পিপল, মানে মানুষের জন্য, যেন কোডটা করা এন্ড বাগস খোঁজা এন্ড কোডটা ডেভেলপ করা ইজিয়ার হয় এবং বুঝতে সুবিধা হয়, নট কম্পাইলারের জন্য। আচ্ছা, আমরা যে বলছি যে যে রিডেবিলিটি বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এটার একটা উদাহরণ দেওয়া আছে। সো এখানে দুইটা কোড সেগমেন্ট আছে যে যাদের আউটপুট সেম। ফার্স্ট কোড স্টেটমেন্টটা দেখি, ইফ ডেট বিফোর সামার স্টার্ট অর ডেট আফটার সামার এন্ড। সো বেসিক্যালি সামার শুরুর আগে অর সামার শুরুর পরে ডেটটা যদি এরকম হয়, তাহলে চার্জ নামের যে ভ্যারিয়েবলটা আছে সেখানে আমি চার্জ কিভাবে করব, এটা মেবি একটা কোনো প্রোডাক্ট, সেটার কোয়ান্টিটি ইনটু উইন্টারের রেট আর সামারের রেট আলাদা, সো উইন্টারের রেট দিয়ে কোয়ান্টিটিকে গুণ করব, প্লাস উইন্টারে কিছু এক্সট্রা সার্ভিস চার্জ আছে। আচ্ছা, আর এলস যদি হয়, এলস মিন কি করে, এলস মিন করে যে সামারের স্টার্ট আর এন্ডের মাঝামাঝি, তার মানে কি সামার টাইম। সো সামারে চার্জ করব কি কোয়ান্টিটি ইনটু সামার রেট, আর কোনো সার্ভিস চার্জ অ্যাড হবে না। সো এখানে বেসিক্যালি কি করছি, যদি নট সামার হয় তাহলে উইন্টার রেটে ক্যালকুলেট করছি এবং সার্ভিস চার্জ অ্যাড করছি, যদি সামার হয় তাহলে সামার রেটে করছি। দেখো এই সোজা জিনিসটা, কিন্তু এখানে তুমি কি একটা গ্লান্সে, বা তোমাকে যদি আমি বললাম যে 10 সেকেন্ড দিলাম এই কোডটা জাস্ট একবার পড়ো, তুমি কি এত সহজে বলতে পারবে যে এখানে কি করা আছে? এটা কিন্তু এত সহজে বোঝা যাচ্ছে না, এই কোডের রিডেবিলিটি খারাপ। এই জিনিসটাই আমরা যদি এভাবে লিখতাম, একটা ফাংশন লিখতাম যেখানে জাস্ট ডেটটা কি সামার নাকি উইন্টার এটা বের করে দিত। সো একটা ফাংশন লিখলাম ইজ সামার ডেট, যেটা কি ডেটটা ইনপুট নিবে এন্ড এই কন্ডিশনটাই চেক করে আউটপুট দিবে যে এটা কি সামার নাকি উইন্টার। আচ্ছা, তাহলে চার্জ যখন করব, সমীকরণটাও আমার এভাবে লেখার তো কোনো দরকার নেই। তুমি যখন কোডার এবং তুমি যখন একটা এক্সটার্নাল ফাইলে কোড করছো, তোমার তো আসলে সমীকরণ জানার দরকার নাই, তোমার কাজ হলেই হলো। সো একটা ফাংশন লিখে ফেলবো, সামার চার্জ আর উইন্টার চার্জ, সামার চার্জে কি হবে, সামার রেটের সাথে গুণ হবে, উইন্টার চার্জে উইন্টার রেটের সাথে গুণ হয়ে সার্ভিস চার্জ অ্যাড হবে, কারণ এই দুটার সমীকরণ আবার ডিফারেন্ট। সো সমীকরণগুলোকে আমি একটা ফাংশনে ঢুকাই দেবো। এখন দেখো সেম কোড, দে বোথ আর সেম কোডস, বাট এইটা জাস্ট পড়লে তোমাকে 2 সেকেন্ডও লাগবে না। ডেটটা কি সামারে, যদি সামারে হয় সামার চার্জ করো, যদি উইন্টারে হয় উইন্টার চার্জ করো, এইটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। সো এইটাকে আমরা রিডেবিলিটি বলি। সো এরকম যখন কোডের রিডেবিলিটি হবে, তখন কিন্তু কোড পড়তেও সুবিধা, বুঝতেও সুবিধা, আবার কোনো ভুল ভাল হলে সেটা বের করতেও সুবিধা। আচ্ছা, সো এখানে বলছে when should you refactor, কখন আমরা রিফ্যাক্টর করি, টু অ্যাড নিউ ফাংশনালিটি, মানে কোড যখন আমরা এক্সপান্ড করছি বা নতুন একটা মডিউল অ্যাড করছি, তার আগে উচিত যে যতটুকু কোড করছি সেটাকে সাজিয়ে ফেলা। আচ্ছা, রিফ্যাক্টর এক্সিস্টিং কোড আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড ইট, মানে যতক্ষণ না আমরা মানে স্যাটিসফাইড হচ্ছি এন্ড ইজিলি বুঝতে পারছি, ততক্ষণ রিফ্যাক্টর করতে থাকতে হবে। টু ফাইন্ড বাগস, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড, টু টু কোড রিভিউ অ্যান্ড টেস্টিং, এইসব ক্ষেত্রে আমরা কোড রিফ্যাক্টর করব। এখানে জাস্ট একটা কম্পারিজন ড্র করা আছে যে রিফ্যাক্টরিং মানে কিন্তু কোনো ফাংশন অ্যাড করা বা নতুন কোড অ্যাড করা না। যখন আমরা নতুন কোড অ্যাড করি তখন কি আমরা নতুন সিস্টেমের নতুন অ্যাবিলিটিস অ্যাড করি, এবং নতুন ফাংশনের জন্য কিন্তু নতুন টেস্ট কেস অ্যাড করা লাগে। কিন্তু রিফ্যাক্টরিং এ কিন্তু আমরা নতুন কোনো ফিচারও অ্যাড হয় না, কারণ আউটপুট তো সেম থাকে। এন্ড যেহেতু আউটপুট সেম থাকে, আমি কিন্তু নতুন কোনো টেস্টও অ্যাড করব না, কারণ আমার আউটপুট তো সেম। কিছু টেস্ট চেঞ্জ হতে পারে, কেন চেঞ্জ হতে পারে, যখন আমি যদি কোনো ইফ এলস এর লজিক চেঞ্জ করে ফেলি, তখন হয়তো টেস্ট কেসটা একটু ডিফারেন্টলি লিখতে হবে। বাট আমি কোনো নতুন ফিচার বা নতুন কোনো টেস্ট কেস কিন্তু ইন্ট্রোডিউস করব না। আচ্ছা,
সো এখন হচ্ছে মেইন জিনিস যে রিফ্যাক্টরটা করব করব এত বলতেছি, করা লাগবে বলছি, কিন্তু কিভাবে রিফ্যাক্টর করব। সো রিফ্যাক্টর জিনিসটা এরকম যে কোডটাকে সাজাচ্ছি। সো কোডটাকে কিভাবে সাজাবো, আমরা কোডে উইক পয়েন্টস খুঁজবো, দুর্বল পয়েন্ট খুঁজবো। এই কোডের দুর্বল পয়েন্টকে বলা হয় কোড স্মেল। সো কোড স্মেল হচ্ছে থিংস উই সাসপেক্ট আর নট কোয়াইট রাইট। কোডে যে জিনিসটাকে আমার দেখে মনে হচ্ছে না যে এটা ঠিক, বা will cause a severe pain if we do not fix it, মানে এমন কোন জায়গা যেটা দেখে মনে হচ্ছে যে এটা ভবিষ্যতে ঝামেলা বাঁধাবে। ধরো কিছু মেসি কোড, কিছু ডুপ্লিকেট লাইন্স। আচ্ছা ঠিক আছে, আমি ধরো শুধু একটা ফাইল লিখছি, দ্যাটস ওকে, আমি কিছু ডুপ্লিকেট লাইন্স লিখছি, বাট আমি বুঝতে পারতেছি যে যখন আমার এখানে 10টা ফাইল হয়ে যাবে আমি আর এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো না। এরকম জিনিসকে আমরা বলি কোড স্মেল। সো স্মেল মানে কি, দুর্গন্ধ। সো আমরা মানে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে যে কোডের খারাপ দিক বা কোডের স্মেল গুলো, এগুলোকে আমরা খুঁজে বের করব, খুঁজে এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব। সো এইখানে বলছে যে টু পিস অফ অ্যাডভাইস বিফোর রিফ্যাক্টরিং। ফার্স্ট জিনিস হচ্ছে বেবি স্টেপস। বেবি স্টেপস মানে এরকম তোমাদের সাথে হওয়ার কথা যে ধরো কিছু একটা অ্যাসাইনমেন্ট লিখছো, কোড করছো, দেন হয়তো সেটা একটা 100 লাইনের কোড। পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো ফ্রেন্ডের থেকে কপি করছি, এখন সবগুলো ভ্যারিয়েবলের নাম আর কোডটাকে একটু এপাশ ওপাশ করে দিই। করতে গিয়ে তুমি ফুল কোডটাতে হাত দিছো, অনেক কিছু চেঞ্জ করছো, দেন রান দিলে আর চলছে না। এটার কারণ কি, তুমি যখন অনেক জায়গায় একসাথে চেঞ্জ করবা, কোনো জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে, এবং তুমি যখন সেটাকে চেক না করেই পুরোটুকু চেঞ্জ করে ফেলবা, তখন মানে দেয়ার আর পসিবিলিটিস যে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার ভুল হবেই। সো বেবি স্টেপস মানে আমি যখন রিফ্যাক্টর করব, জাস্ট একটা লাইন চেঞ্জ করলাম, সাথে সাথে রান দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। বা যদি আমার যদি টেস্ট কেস থাকে, সাথে সাথে টেস্ট কেস গুলো চেক করবো যে আগেও যা ছিল পরেও তাই আছে কিনা। আমি একটা ফাংশন এক্সট্রাক্ট করলাম, একটা ফাংশন নতুন লিখলাম, সাথে সাথে চেক করব। যদি আমি 5টা ফাংশন আর 6টা ভ্যারিয়েবল চেঞ্জ করার পরে চেক করি, মানে অলমোস্ট গ্যারান্টিড যে তুমি খুবই সচেতন পার্সন না হলে, স্টিল সচেতন হলেও ভুল হবে, বাট এরকম না হলে তোমার অবশ্যই ভুল হবে। সো আমরা এক লাইন এক লাইন বা একটা ফাংশন বা একটা ভ্যারিয়েবল চেঞ্জ করার পরই বারবার চেক করে নেব। আচ্ছা, আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এটাকে বলা হয় দ্য হিপোক্রেটিক ওথ। ফার্স্ট ডু নো হার্ম, মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোডটাকে যেন নষ্ট না করি। এমন আমরা রিফ্যাক্টরিং কেন করছি, আমাদের সুবিধার জন্য। কোডটা কিন্তু এমনিতেও চলে, এখন আমরা এমনই সুবিধা করলাম যে কোডই চলে না। তো এটা তো আবার উল্টা কাজ হয়ে গেল। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমাদের কোডটা যেন সামহাও নষ্ট না হয়, আমরা যেন খারাপের দিকে কিছু না যাই। বা এমন কিছু করলাম, ধরো আমাদের কোডের কমপ্লেক্সিটি এন লগ এন, আমি এমন রিফ্যাক্টরিং করলাম যে এন স্কোয়ার হয়ে গেল, এটাও তো খারাপ দিক। আমরা চাই যে কোডের যেই মেজারমেন্টস গুলো আছে, যেই আউটপুট আছে, সব যেন বহাল থাকে, জাস্ট কোডটা যেন সুন্দর হয়। সো এইগুলো তাহলে খেয়াল রাখতে হবে। সো কোড স্মেলের এখানে সংজ্ঞা দেওয়া আছে, কোড স্মেলস আইডেন্টিফাই ফ্রিকুয়েন্টলি অকারিং ডিজাইন প্রবলেমস। মানে কোড স্মেল হচ্ছে কোডের আর কি প্রবলেমস গুলো। So a code smell is a design that duplicates, complicates, bloats or tightly couples code. সো কোডের যেসব জায়গায় ডুপ্লিকেশন আছে, কমপ্লিকেশন আছে, বা টাইটলি কাপলড, একটা একটা ফাংশন আরেকটা ফাংশনকে অনেক কল করছে, বা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের ফাংশন কল করছে, এরকম যেরকম ইন্টারডিপেন্ডেন্সি গুলো আছে, এইগুলোকে আমরা বলি কোড স্মেল। সো কোড স্মেল জিনিসটা হচ্ছে যে বললাম যে নামের স্মেলটা এই জন্য দেওয়া হয়েছে যে মানে একটা জিনিস যখন স্মেল করে বা স্টিং করে তখন উই শুড চেঞ্জ ইট। তো এখানে কিছু কমন কোড স্মেলের নাম দেওয়া আছে, আমরা এখান থেকে 7-8টা আমরা পড়বো, এবং এক্সামেও অ্যাকচুয়ালি এরকমই আসে যে কোড সেগমেন্ট দেওয়া থাকে যেখানে কিছু খারাপ দিক আছে, মানে কিছু কোড স্মেল আছে, আমাদেরকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয় এবং সেটাকে রিফ্যাক্টর করতে হয়। আচ্ছা, তো এখানেও একটা তোমাদের জন্য হচ্ছে একটু ট্রিকি পার্ট হতে পারে যে এখানেও কোডগুলো জাভায় থাকবে। সো বাট মানে এইটুকু আমি এনশিওর করতে পারি যে জাভার জন্য তোমাদের প্রবলেম হবে না। মানে জিনিসটা এরকম যে যেমন দেখো আমরা এখানে দু একটা যদি দেখি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং মানে কি, ভ্যারিয়েবলের নেমটা ঠিক নেই, বা কমেন্টস, বা ধরো ডুপ্লিকেটেড কোড, অথবা ধরো লং মেথড, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে
কোনোভাবেই ডিপেন্ডেন্ট না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং মানে ভ্যারিয়েবলের নাম। সো ভ্যারিয়েবলের নাম পাইথনে থাকুক, জাভায় থাকুক, সিপিপি তে থাকুক, ডাজন্ট ম্যাটার। বা কমেন্ট বা ডুপ্লিকেশন আছে কিনা এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোডটা দেখলেই বুঝতে পারবা। এমন না যে তোমার এক্সটেন্ড মানে কি, ইমপ্লিমেন্ট মানে কি, পাবলিক ভয়েড আছে নাকি, সিস্টেম ডট প্রিন্ট লাইন আছে নাকি, এগুলো তোমার আসলে অ্যাকচুয়ালি চিন্তা করা লাগবে না। তুমি জাস্ট বেসিক যে কনসেপ্ট এটা দেখলেই বুঝতে পারবা। সো তোমরা যদি জাভার অনেক বড় কোড দেখো মানে ঘাবড়ায় যেও না। মানে তুমি বুঝতে পারবা যে কোড স্মেল গুলো দেখলেই বোঝা যায়। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা ফার্স্ট কোড স্মেলটা একটু দেখি। ফার্স্ট কোড স্মেলটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং। সো এখানে বলা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল এবং ফাংশন বা মেথডস গুলোর নাম এরকম হওয়া উচিত যেগুলো হচ্ছে সেলফ এক্সপ্ল্যানেটরি বা মিনিংফুল। সো এটা কি রকম? এ ভ্যারিয়েবল নেম শুড সে এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। তো এখানে দেখো দুইটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে। ধরো তোমার একটা কিছু একটা আছে, একটা ব্যাংকের সফটওয়্যার বা একটা ধরো তোমার কোম্পানি সফটওয়্যার যেখানে হচ্ছে এমপ্লয়ীদের স্যালারি কাউন্ট করা হচ্ছে, সামথিং লাইক দ্যাট। সো এখন তুমি স্যালারিটা যে কাউন্ট করবা, তুমি এখন স্যালারির ভ্যারিয়েবলটা একটা এস নামে স্ট্রিং এও রাখতে পারো, স্যালারি নামে স্ট্রিং এও রাখতে পারো। কোনটা বেটার? অবভিয়াসলি স্যালারি কথাটা উল্লেখ করা বেটার। কারণ কি, ধরো তুমি একটা কোড লিখছো, ধরো একটা সামথিং কোড লিখছো, তুমি ভ্যারিয়েবলের নাম দিলা ABCXYZ PQR। তোমাকে আমি 7 দিন পরে দেখতে দিব, আমি শিওর তুমি বলতে পারবা না যে বি মানে কি ছিল বা কিউ মানে কি ছিল বা পি মানে কি ছিল। সো আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের নাম এক্সাক্ট ওটা যেটা মিন করে সেটা দেওয়া উচিত, সো দ্যাট আমি ওইটা দেখলেই বুঝতে পারি ওই ভ্যারিয়েবলটা কি। যেমন আমি স্যালারি দেখলেই বুঝতে পারছি যে এটা একটা মানুষের স্যালারি, মেবি এটা একটা এমপ্লয়ের স্যালারি। এস দেখলে কি আমি বুঝতে পারছি এটা কি একটা মেসেজ, না এটা কি একটা স্যালারি, না এটা কি কিসের স্ট্রিং। সো তাহলে আমরা একদম প্রপারলি নেমিং করব। এটা ভ্যারিয়েবলের জন্য সত্য, মেথডের জন্য সত্য। যেমন দেখো, ধরো একটা কিছু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট যেখানে ট্যাক্স ক্যালকুলেট করে। তো আমাদের নামটা বড় হোক এটা কোনো সমস্যা না, বাট নামটা প্রপার হইতে হবে। সো আমি যদি ট্যাক্স ক্যালকুলেট করে আমি লিখবো ক্যালকুলেট ট্যাক্সেস বা ক্যালকুলেট ফেডারেল ট্যাক্সেস। এটা যদি না লিখি, আমি ধরো ডাবল ক্যালকুলেট বা ক্যালক লিখে রাখলাম, এটা যে যোগ বিয়োগ করার ক্যালকুলেটর, এটা যে ট্যাক্স ক্যালকুলেট করা না স্যালারি ক্যালকুলেট করে, কি ক্যালকুলেট করতেছে এটা তো আমরা বুঝবো না। হয়তো তোমার কারেন্টলি মনে আছে, তোমার 7 দিন পরে মনে থাকবে না, বা 1 মাস পরে মনে থাকবে না, বা তোমার টিমে নতুন কেউ আসলে তোমাকে তখন ওকে একটা ডকুমেন্টেশন দিতে হবে যে আমি যত জায়গায় ক্যালক লিখছি সেটা মানে ট্যাক্স বুঝে নিবে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করবো, প্রপারলি যেটা যেই মিন করে সেই নেমটা দেওয়া সবচেয়ে ভালো প্র্যাকটিস। আচ্ছা, তো এটা হচ্ছে তার মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং একটা কোড স্মেল এরকম থাকলে আমাদেরকে চেঞ্জ করে পারফেক্টলি নেম দিতে হবে। আচ্ছা, সেকেন্ড কোড স্মেল হচ্ছে কমেন্ট, কোডে যে কমেন্ট গুলো থাকে। এখন এইখানে তোমাদের একটা জিনিস উইয়ার্ড লাগতে পারে যে আমরা কিন্তু শুরু থেকে, আমরা যখন এসডিএলসি মেথডস পড়ছিলাম, আমরা শুরু থেকে বলছি যে কমেন্ট করা ভালো বা একটা কোডের ডকুমেন্টেশন রাখা ভালো। কারণ যখন ওই যে তোমার টিমে নিউ মেম্বার আসবে বা হয়তো তুমি অনেকদিন পর কোডটা দেখছো, তোমার যদি কমেন্ট করা থাকে তুমি ওই কমেন্টটা পড়ে ইজিলি বুঝতে পারবা যে কোডে কি করছে। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি এটা যেমন সত্য, টু মাচ কমেন্টও ভালো না। ঠিক আছে, এখন যে কমেন্ট বলছে যে দেখো কমেন্টস আর অফেন ইউজড অ্যাজ ডিওডোরেন্ট। এখন ডিওডোরেন্ট জিনিসটা দুই ভাবে চিন্তা করতে পারে, একটা হচ্ছে তোমার সুগন্ধ বাড়ানো, আরেকটা জিনিস চিন্তা করতে পারো যে তোমার গায়ে দুর্গন্ধ আছে বলেই তুমি ডিওডোরেন্ট ইউজ করছো। সো একটা মানুষ যদি প্রত্যেকদিন ওভারলি ডিওড্রেন্ট ইউজ করে তাহলে তোমার কিন্তু একটা সন্দেহ হতে পারে। জিনিসটা এরকমই যে ঠিক আছে তোমার কিছু জিনিস ডকুমেন্টেড রাখা ভালো, বাট তোমার কোড যদি এরকম হয় যে তোমার কোডিং স্টাইলটা এতই খারাপ যে তোমার প্রত্যেকটা লাইনে কমেন্ট লেখা লাগছে, তার মানে কিন্তু তোমার কোডিং স্টাইলটা উইক। তো তার মানে দেখো কমেন্টস কিন্তু সামটাইমস রিপ্রেজেন্ট এ ফেইলিয়ার টু এক্সপ্রেস অ্যান আইডিয়া। তুমি প্রপারলি তোমার আইডিয়াটা এক্সপ্রেস করতে পারো না, এটা মিন করে। সো আমাদের কোড হওয়া উচিত সেলফ ডকুমেন্টিং বা সেলফ এক্সপ্ল্যানেটরি, যে আমাদের কোডটা দেখেই মেবি ওটা ভ্যারিয়েবল নেম বা ফাংশন নেম বা কিভাবে আমরা কোডটাকে সাজাইছি এটা দেখেই যেন অনেকটা বোঝা যায় যে আমি কি করছি।
সো যখনই এখানে বলছে যে যখনই আমার মনে হবে যে একটা কমেন্ট লেখা দরকার, তার আগে চিন্তা করতে হবে যে আমার কোডটাকে কি এমন ভাবে সাজানো যেত যে কমেন্টটা দরকার ছিল না। তো এটার যেমন হচ্ছে, আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে। কমেন্ট সরানোর জন্য, মানে কমেন্ট যেহেতু একটা কোড স্মেল, সো এক্সেসিভ কমেন্ট সরানোর জন্য আমরা কিছু রেমেডিস বা মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড। এক্সট্রাক্ট মেথড মানে হচ্ছে আমার কোড থেকে আমি বিভিন্ন ফাংশন বের করে আনবো যেন আমার কোডটা দেখতে সুন্দর হয় এবং শর্ট হয় এবং সেলফ এক্সপ্লেনেটরি হয়। সো দেখো এখানে একটা ফাংশন আছে, এটা খুবই শর্ট ছোট একটা ফাংশন। কিছু একটা প্রিন্টিং ফাংশন যেখানে ফার্স্টে একটা ব্যানার প্রিন্ট করা হয়, দেন কিছু ডিটেইলস প্রিন্ট করা হয়। কিছু একটা হয়তো একটা মানুষের নাম এবং তার স্যালারি, বা কিছু একটা নাম এবং তার অ্যামাউন্টটা প্রিন্ট করা হয়। সো এখানে যেহেতু ওই পার্সনটা বা ওই মেবি প্রোডাক্টটার ডিটেলস প্রিন্ট করা হচ্ছে, আমরা একটা কমেন্ট দিয়েছি যে প্রিন্ট ডিটেলস, দেন আমরা প্রিন্টের লাইন দিয়ে দিই নেম এন্ড অ্যামাউন্ট প্রিন্ট দিয়েছি। তো এইটা জাস্ট দুইটা লাইন, বাট হইতে পারে যে এই প্রোডাক্ট বা এই পার্সনে আরো 6টা ডিটেলস আছে। সো তখন কি আমাদের কিন্তু এরকম প্রিন্টের লাইন আরো 6টা থাকতো। সো এই জিনিসটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, এবং এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য আমার একটা কমেন্টও দেওয়া লাগতেছে যে র্যান্ডম প্রিন্টের লাইনগুলো কি, এগুলো হচ্ছে ডিটেলস। সো বেসিক্যালি আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যদি এরকম 5-6টা বা অনেকগুলো প্রিন্টের লাইন জাস্ট পরপর, জাস্ট প্রিন্ট আর কিচ্ছু নাই, এইটাকে আমি একটা ফাংশনে পাঠিয়ে দিতে পারি। এটা যেহেতু একটা জিনিসের ডিটেলস প্রিন্ট করছি, তো আমি একটা প্রিন্ট ডিটেলস নামে ফাংশন দিলাম, যেই ফাংশনে আমি সব প্রিন্ট গুলো ঢুকাই দিলাম, দেন আমি এখানে ফাংশনটা কল করে দিলাম। এটা করলে সুবিধা কি হলো, ফার্স্টলি আমার কোডটা অর্গানাইজড হলো, সেকেন্ডলি আমার দেখো এই কমেন্টটা আর লাগতেছে না, কারণ আমার প্রিন্ট ডিটেলস এই নামটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে কিছু একটা ডিটেলস আমি প্রিন্ট দিচ্ছি। সো তাহলে এই যে এখানে আমরা একটা মেথড এক্সট্রাক্ট করে নিয়ে আমরা কিন্তু কোডটাকে সুন্দরভাবে সাজাতে পারি। সো এটা কিভাবে এই কোড স্মেলটা খুঁজবো, যেখানে অনেকগুলো এরকম লাইন আছে যে টানা অনেকগুলো প্রিন্টের লাইন, এরকম জিনিসকে আমরা একটা মেথডে পাঠিয়ে দিব, বা যেখানে এরকম কমেন্টস আছে দেখে মনে হচ্ছে যে একটা সুন্দর মেথডে পাঠিয়ে দিলে কোডটা বেশি অর্গানাইজড হয়। আচ্ছা, এক্সট্রাক্ট মেথডের এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে। এই কোডটা দেখে একটু কঠিন মনে হবে, আমি একটু এক্সপ্লেইন করছি, বাট মানে বুঝে গেলে এই কোডটা কিন্তু অত কঠিনও না। আচ্ছা দেখো, এখানে একটা ক্লাস আছে যেটা হচ্ছে একটা লিস্ট, মাই লিস্ট, যেটা একটা লিস্টকে রিপ্রেজেন্ট করে। লিস্টে কিছু জিনিস দেওয়া আছে, একটা ইনিশিয়াল ক্যাপাসিটি সমান 10 দেওয়া আছে। লিস্টটা কি রিড অনলি কিনা এটা একটা বুলিয়ান ভ্যারিয়েবল। লিস্টের কারেন্ট সাইজ, লিস্টের কারেন্ট ক্যাপাসিটি, লিস্টের এলিমেন্ট গুলো একটা অ্যারেতে রাখা আছে। আচ্ছা, এখানে হচ্ছে এটার কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর আর দেখার দরকার নাই। আর এখানে গেট ক্যাপাসিটিতে এই কারেন্ট ক্যাপাসিটিটা রিটার্ন করে। আচ্ছা, এরপরে এই লিস্টের একটা ফাংশন আছে অ্যাড টু লিস্ট, মানে লিস্টে একটা নতুন এলিমেন্ট আমি অ্যাড করতে চাই। সো এই যে স্ট্রিং এলিমেন্ট, এই এলিমেন্টটা এই লিস্টে অ্যাড হবে। এখন জাস্ট অ্যাট এ গ্লান্স এই কোডটা দেখো, এই কোডটা দেখে কিন্তু অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, এবং আমারও দেখে মনে হচ্ছে যেটা আমি বুঝবো না একবারে দেখে। সো এখন আমরা একটু কোডটা লাইন বাই লাইন একটু দেখি। ইফ নট রিড অনলি, মানে যদি লিস্টটা রিড অনলি না হয় তাহলে আমি সব কাজ করব। আচ্ছা ঠিক আছে, রিড অনলি না হলে আমরা গেলাম, গিয়ে আমি যেহেতু একটা নতুন এলিমেন্ট অ্যাড করব, তাহলে কারেন্ট সাইজের সাথে একটা সাইজ অ্যাড করতে হবে। সো আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিছি নিউ সাইজ। আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে লিস্টের ক্যাপাসিটিটাকে এক্সিড করে কিনা, তার আগে মানে ধরো আমার লিস্টের ক্যাপাসিটি 10, এখন আমার 10টা এলিমেন্ট অলরেডি আছে, তখন যদি আমি অ্যাড টু লিস্ট কল করি, তো এই কর্নার কেসটার জন্য আর কি একটা নিউ সাইজ ভ্যারিয়েবলে একটা কারেন্ট সাইজ প্লাস ওয়ানটাকে নিলাম, নিয়ে এখানে একটা চেক করা আছে যে কারেন্ট ক্যাপাসিটি থেকে কি এটা বড় হয়ে যাচ্ছে। যদি বড় হয়ে যায় তাহলে কি করতে হবে, আমার ক্যাপাসিটিটাকে বাড়ায় দিতে হবে। সো এখানে আবার দেখো কমেন্ট দিয়ে লেখা আছে গ্রো দ্য অ্যারে, মানে আমি অ্যারেটাকে বড় করব। এখানে যেই এম এলিমেন্টস প্রিভিয়াসলি ছিল যেটা হচ্ছে কি ক্যাপাসিটি সমান, ইনিশিয়াল ক্যাপাসিটি সমান, এইটাকে বাড়াইতে হবে। কিভাবে বাড়াবে, কারেন্ট ক্যাপাসিটিকে এই 10 সংখ্যা দিয়ে বাড়ায় দিল। দেওয়ার পরে কি করতে হবে, এই এই অ্যারেটা তো আগের মতোই আছে, সো আমি একটা নতুন অ্যারে নিছি যেটা নাম এলিমেন্টস 2। এই অ্যারের
ক্যাপাসিটি কত হবে? এই যে নতুন ক্যাপাসিটিটা, এই নতুন ক্যাপাসিটি মানে কারেন্টলি ধরো 20 হলো। এখন কি করতে হবে? এই যে নতুন এলিমেন্টস টু অ্যারেতে আগের এলিমেন্টস অ্যারের সবকিছুকে কপি করব। কপি করার পরে এই ক্লাসের যেই অ্যারেটা আছে এটাকে রিপ্লেস করে দিলাম এই নতুন অ্যারে দিয়ে। এইটা কি করলাম? অ্যারেটাকে বড় করলাম, জাস্ট 10 সাইজ দিয়ে বড় করলাম। আচ্ছা, বড় করার কি পরে কি করব? কারেন্ট সাইজের পরের ইন্ডেক্সে আমি এলিমেন্টটাকে রেখে দেব। সো এখন মেবি বোঝা যাচ্ছে, বা বেসিক্যালি যদি লিস্টটা রিড অনলি না হয় তাহলে একবার সাইজটাকে চেক করে নিচ্ছে যে সাইজটাকে ক্যাপাসিটিকে ছাড়া যাচ্ছে কিনা। ক্যাপাসিটিকে যদি ছাড়ায় যায় তাহলে ক্যাপাসিটিটাকে বাড়ায় দিচ্ছি এবং ওই একটা নতুন লিস্ট নিয়ে একটা বড় লিস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেন ওই লিস্টের লাস্ট এলিমেন্টে মানে যতগুলো এলিমেন্ট আছে তারপরে এলিমেন্টে আমাদের এই এলিমেন্টটাকে দিয়ে দিচ্ছি। এই কাজটাই করছি। বাট এই কাজটা মুখে বললে যত সোজা লাগতেছে এটা দেখে কিন্তু অত সোজা লাগতেছে না। সো তার মানে এখানে আসলে এই জিনিসটা কিন্তু প্রবলেমেটিক। এখানে দেখো কমেন্ট দিয়ে বুঝাতে হয়েছে যে কি করা লাগছে, তাও আমার মনে হচ্ছে যে এটা খুব একটা ক্লিয়ার না। তো এইটাকে এখন আমরা কিভাবে সাজাতে পারি? দেখো এটার একটা সাজানো ভার্সন দিচ্ছে। দেখো এইটা দেখে কত সুন্দর লাগছে। অ্যাড টু লিস্ট ফার্স্টে বলছে যে যদি রিড অনলি হয় বাদ রিটার্ন। আচ্ছা, যদি রিড অনলি না হয় একটা ফাংশন দিছে যেটা হচ্ছে শুড গ্রো। মানে শুড গ্রো মানে কি লিস্টটাকে কি বাড়াইতে হবে ক্যাপাসিটি? দেখো শুড গ্রোতে কি দিছে যে যদি সাইজ প্লাস ওয়ান ক্যাপাসিটিকে ছাড়াই যায় তাহলে এই শুড গ্রোটা ইয়েস বা ট্রু রিটার্ন করবে। জাস্ট এইখানে যেই কাজটা করা হয়েছে এইটাকে শুড গ্রোতে পাঠাই দিছে। আচ্ছা, দেন শুড গ্রো যদি ইয়েস হয় তাহলে গ্রো। গ্রো মানে কি ক্যাপাসিটি বাড়ায় দেওয়া। সো ক্যাপাসিটি বাড়ায় দেওয়া যত কোড ছিল সব গ্রো এর মধ্যে ঢুকাই দিছে। দেন লাস্টে হচ্ছে এই হচ্ছে নেক্সট নেক্সট ইন্ডেক্সে যে এলিমেন্ট রাখা এটাকে একটা স্টোর এলিমেন্ট নামে ফাংশন বানাইছে যেখানে হচ্ছে কারেন্ট সাইজ প্লাস ইন্ডেক্সে আমাদের এলিমেন্টটাকে স্টোর করা হয়। সো বেসিক্যালি কিন্তু এই কাজটাই করা আছে এবং এই কোডের লাইনস গুলোই আছে, কিন্তু এটাকে আমরা সাজাইছি এবং সুন্দর সুন্দর নাম দিছি এন্ড স্ট্রাকচার্ড করছি যেন আমাদেরকে এখন দেখো তুমি যদি এই লুপটা নাও বুঝো ডাজন্ট ম্যাটার, তুমি বুঝতে পারতেছো লিস্টে অ্যাড করার জন্য রিড অনলি চেক করলাম, দেন ক্যাপাসিটি চেক করলাম, ক্যাপাসিটি যদি এক্সিড করে তাহলে গ্রো করলাম, দেন স্টোর করলাম। সো এইটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড, মানে একটা কঠিন কোডকে আমরা মেথড দিয়ে ভেঙে ভেঙে সুন্দর সুন্দর নাম দিয়ে কমেন্ট গুলোকে সরাই দিব এন্ড সেলফ এক্সপ্লেনেটরি করে সাজাবো। আচ্ছা, আরেকটা হইতে পারে রিনেম মেথড। রিনেম মেথড মানে আমার যদি কোনো মেথডের নাম প্রপারলি দেওয়া না থাকে এবং সেই জন্য কোনো কমেন্ট দিতে হয়, অ্যাকচুয়ালি যেমন আমরা অনেকে ইউজ করি এই যে মেসেঞ্জার টাইপের ভাষা, সব ভাওয়েল টাওয়েল বাদ দিয়ে এভাবে লিখি। সো এইভাবে লেখা আসলে উচিত না। সব যতই বড় হোক এই জিনিসটাকে আমরা প্রপারলি লিখবো যেন কোনো এক্সপ্লেইন করার জন্য কমেন্ট করা না লাগে। সো আমরা নেমিং গুলো প্রপারলি করলে তখন কিন্তু কমেন্টের সংখ্যা কমে যাবে। তো এটাই হচ্ছে আহ কমেন্টস ছিল। সো আজকে এই দুটো কোর্স মেলই থাক, বাকি কোর্স মেল গুলো আমরা পরে পড়বো। আমাদের সিলেবাসে মেবি 7-8টা কোর্স মেল আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কোর্স মেল দেখবো এবং কোশ্চেন এরকমই হবে যে এখানে যেরকম কোথায় গেল, এরকম কোন একটা কোর্স মেল কোড সেগমেন্ট দেওয়া থাকবে যেখানে হচ্ছে কমেন্টস থাকবে, ভুলভাল নাম থাকবে, এরকম থাকবে। তোমাদেরকে এটা প্রপারলি রিরাইট করতে হবে। আচ্ছা, কোনো কি কোশ্চেন আছে? কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাসটা শেষ করে দেবো আমি। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? না, আমি অ্যাটেন্ডেন্স নেই নাই। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে নিয়ে নিই, দাঁড়াও আমি রেকর্ডিংটা অফ করি।